হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা এই সয়েল সায়েন্স থেকে কিছু ধারণা নিয়ে আমরা সয়েল জিওগ্রাফিটা পড়াচ্ছি, এই তো কথা। তাহলে দেখো, আমার লক্ষ্যটা হলো কি, আমার লক্ষ্যটা হলো মৃত্তিকা বিজ্ঞানের ওই ধারণাগুলোকে সাহায্য সহযোগিতা নেওয়া যেগুলো আমাকে পরিবেশের ব্যাখ্যা করার ক্ষেত্রে সহায়তা করবে। তাহলে পরিবেশ হলো কি, এখানে আমরা জানি যে পরিবেশের যে 4টা মণ্ডল আছে তার মধ্যে একটা হলো গিয়া শিলামণ্ডল। তাহলে এই যে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর জীবমণ্ডল, তাহলে আমি এই শিলামণ্ডলটাকে যখন আলোচনা করতে যাচ্ছি তখন আমি জিওলজিরও সাহায্য নিব, আবার সয়েল সায়েন্সেরও সাহায্য নিব। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি মূলত কেমিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, এইটা মূলত হলো সয়েল সায়েন্স থেকে আমাদের ধারণাটা নেয়া, ঠিক আছে। এবং এটা দিয়ে আমি মূলত পরিবেশের ব্যাপারটাকেই গুরুত্ব দিব। মৃত্তিকা পরিবেশ কিভাবে আমাদের জীবনকে এবং উদ্ভিদ জীবনকে এবং আমার পরিবেশকে প্রভাবিত করে সেইটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে এবার আমরা সেকেন্ড স্লাইডে চলে আসলাম। খেয়াল করো এখন। তাহলে দেখো যে সয়েল কেমিস্ট্রি, এটা বললাম না যে সয়েল আজকে তো আমরা বলতেছি কেমিক্যাল এন্ড মিনারোলজিক্যাল প্রপার্টিজ অফ সয়েলস। তার মানে হলো সয়েল সায়েন্সের সয়েল কেমিস্ট্রি অংশ থেকে আমরা সাহায্য নিচ্ছি বেশি। এই যে সয়েল কেমিস্ট্রি 1960 সালের দিকে, শেষের দিকে, 1960 দশকের শেষের দিকে সয়েল কেমিস্ট্রি ফোকাস করে। মূলত মূলত তারা তখন করতেছিল পেডোজেনেসিস। পেডোজেনেসিস বিষয়টা কি? পেডোজেনেসিস বিষয়টা হলো যে মৃত্তিকা বিজ্ঞানের ওই অংশ যে অংশ উদ্ভিদের গ্রোথ, উদ্ভিদের জন্ম, উদ্ভিদের বিকাশ, এটা নিয়ে বা কৃষির সাথে রিলেটেড পড়াশোনাগুলো হলো পেডোজেনেসিস। বিষয়টা বুঝছো? যে মৃত্তিকার কেমিস্ট্রি আলোচনাটাই হচ্ছে মূলত, রাসায়নিক গুণাবলী আলোচনা হচ্ছে মূলত মৃত্তিকার যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, ফলন এইসবের সাথে রিলেটেড, ঠিক আছে। এই যে দেখো এখানে লিখছে যে since then concern have grown about environmental pollution, organic, inorganic soil contaminations and potential ecological health and environmental that affect plant growth. আচ্ছা, তাহলে consequently the emphasis in soil chemistry has shifted from pedology and agricultural science to an emphasis on environmental soil science. দেখো প্রথমে ছিল কি, প্রথমে ছিল এটা হলো পেডোজেনেসিস। পেডোজেনেসিস হলো উদ্ভিদের গ্রোথ টোথ এসব নিয়ে। ধীরে 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 60-এর দশকের শেষের দিক থেকে এই মৃত্তিকা পরিবেশের দূষণ, তারপরে পরিবেশের মৃত্তিকার মধ্যে সয়েল কন্টামিনেশন, কন্টামিনেশন মানে কি দূষণ, মৃত্তিকার দূষণ, মৃত্তিকার দূষণের মধ্যে অর্গানিক, ইনঅর্গানিক বা জৈব অজৈব কি কি উপাদান যুক্ত হচ্ছে, ইকোলজিক্যাল হেলথটা কি, জৈব পরিবেশ প্রতিবেশের স্বাস্থ্যগত অবস্থাটা কি, তারপরে এনভায়রনমেন্টাল হেলথ রিস্ক গুলা কি কি আছে, মানে স্বাস্থ্য ঝুঁকি কি কি আছে, এগুলা নিয়ে যখন আলোচনা শুরু হয়ে গেল তখন পেডোলজি থেকে এই সয়েল কেমিস্ট্রি আলোচনাটা সরে আসতেছে এনভায়রনমেন্টাল সয়েল সায়েন্সের দিকে। এনভায়রনমেন্টাল সয়েল মানে পরিবেশগত সয়েল সায়েন্স। আর এই যে এনভায়রনমেন্টাল সয়েল সায়েন্স, আমরা মূলত ভূগোলে এই এনভায়রনমেন্টাল সয়েল সায়েন্স আলোচনাটাকেই বেশি গুরুত্ব দেই। সাথে ওই পরিবেশের ওই পেডোলজিটা সামান্য, আমরা পেডোজেনেসিসটা সামান্য দেখব, কিন্তু মূলত এনভায়রনমেন্টাল সয়েল সায়েন্সটা এখানে আমাদের ফোকাস আসবে। কারণ কি, দেখো এখানে বলতেছে নলেজ অফ এনভায়রনমেন্টাল সয়েল কেমিস্ট্রি ইজ প্যারামাউন্ট টু, কারণ মিউট করো তোমাদের ওদিকে, is paramount to predicting the fate of contaminants. বলতেছি কি দেখো, যে এনভায়রনমেন্টাল সয়েল কেমিস্ট্রি যে আলোচনা, এই আলোচনার মধ্যে যেটাকে নিয়ে আসা হচ্ছে সেটা হলো যে মৃত্তিকার মধ্যে কি কি দূষণ যুক্ত হচ্ছে, তার ভবিষ্যৎ কি, প্রক্রিয়াটা কি, এইসবগুলা। হ্যাঁ, তোমরা মিউট করো ওদিকে, যারা নুসরাত এবং অন্য যারা আছো মিউট করো তোমাদের, নাহলে কথা ঢুকে যাচ্ছে এখানে। আচ্ছা, আবার বলতেছি, এনভায়রনমেন্টাল সয়েল কেমিস্ট্রি যেটা, সেই আলোচনার মধ্যে কন্টামিনেশন, কন্টামিনেন্টস কি, কন্টামিনেন্টস মানে হলো বাহিরের যে উপাদানগুলা যুক্ত হয়,
এখন যদি মৃত্তিকার মধ্যে বাহিরের কোনো উপাদান যুক্ত যেটা দূষণ তৈরি করে, তাহলে আমরা বলবো কন্টামিনেশন হলো দূষণ সৃষ্টিকারী বাহিরের যে উপাদানগুলা সেগুলা। যাই হোক, তাহলে এই আলোচনার মধ্যে মূলত আমরা দেখছি যে সয়েল কেমিস্ট্রিটা ঢুকে যাচ্ছে এবং ভূগোলও আমরা মূলত এইটার উপরে বেশি জোর দিই। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো বলতেছে ওয়ান্স এ কেমিক্যাল ইজ এক্সপোজড টু দ্য সয়েল, যখন কোনো রাসায়নিক উপাদান মৃত্তিকার কাছে চলে আসতেছে, তখন যেই কেমিক্যাল রিয়াকশন গুলা তৈরি হয় সেগুলা তোমার হয় বাড়ায় দেয় নাহলে কমায় দেয় কন্টামিনেন্টস টক্সিসিটি। এই যে একটা কন্টামিনেন্টস টক্সিসিটি, টক্সিসিটি মানেটা কি? টক্সিসিটি মানে হলো ঝুঁকির সম্ভাবনা। আমি বললাম যে মৃত্তিকার মধ্যে লেড আছে, এই তোমরা মিউট করে কথা বলো। এই কার কথা? এই যে খোকনকে, খোকন, খোকন তুমি মিউট করো। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে আবার ফেরত যাই, যে আমরা বলতেছিলাম যে কন্টামিনেন্টস, কন্টামিনেন্টস মানে কি? দূষক, দূষক, বা এখানে সবসময় দূষক বলা চলবে না, বাইরের থেকে যেটা যুক্ত করা হয়। আর কন্টামিনেন্টস টক্সিসিটি মানেটা কি? টক্সিসিটি মানে হলো দূষণের যে আশঙ্কাটা, মানে ক্ষতির সম্ভাবনাটা। টক্সিসিটি মানে হলো ক্ষতির সম্ভাবনাটা। আমার পরিবেশ দূষণের কারণে আমার যে ক্ষতির সম্ভাবনা হচ্ছে এটা বলে টক্সিসিটি। বা তুমি মনে করতে পারো এটাকে যে এটা একটা দূষণ ক্রিয়াও বলতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা আবার ফেরত চলে আসি। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যেটা আসতেছে যে এই কেমিক্যাল গুলা যখন মৃত্তিকার মধ্যে আসতেছে তখন যে রিয়াকশন গুলা করতেছে বা রাসায়নিক বিক্রিয়া তৈরি করতেছে, সেটা কি হয়? সেটার মধ্যে আছে শোষণ করা বা শোষণ না করা, এক। দুই নম্বর হলো প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন মানে হলো প্রিসিপিটেশন হলো বাড়িপাত, মানে তোমার চুয়ে চুয়ে পড়া। পলিমারাইজেশন, এই যে পলিমার, পলিমারাইজেশন মানে যেমন আমরা বলতেছি যে পলিমার হলো তোমার একটা রাসায়নিক বিক্রিয়ার নাম বলতেছে এখানে। ডিসলিউশন মানে দ্রবীভূত হওয়া, না দ্রবীভূত হওয়া। তারপরে হলো গিয়ে তোমার জারণ বিজারণ, এই ধরনের কাজগুলা তোমার এখানে ঘটে। এখন আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস enable us to better predict the fate and toxicity of contaminants. এখন আমরা যে এই যে কন্টামিনেন্টস গুলা সয়েলের মধ্যে, যে এনভায়রনমেন্টাল সয়েল আলোচনার মধ্যে যে আমরা বলতেছি যে রাসায়নিক উপাদানগুলা মৃত্তিকায় সংযুক্ত হইলে তার যে প্রক্রিয়া সেটা আলোচনা করা হয়। কেন আলোচনা করা হয়? আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস, আমরা প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করি। কি কারণে? যে আস টু বেটার প্রেডিক্ট এন্ড দ্য ফেট এন্ড টক্সিসিটি অফ কন্টামিনেন্টস, ভবিষ্যতে কতটা দূষণ হবে এবং আমাদের জন্য কতটা ঝুঁকি তৈরি করবে। টক্সিসিটি লেগে দূষণের কারণে যে ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা তৈরি হবে, সেইটা সম্বন্ধে আমরা একটা পূর্ব ধারণা নিতে পারি। তারপরে আমরা জ্ঞান আহরণ করতে পারি বৈজ্ঞানিক ভাবে। কি কারণে? যাতে আমরা রেমিডিয়েশন স্ট্র্যাটেজিস, রেমিডিয়েশন স্ট্র্যাটেজিস মানে প্রতিরক্ষা করার জন্য বা ওই ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য যে যে কৌশলগুলো আছে, বৈজ্ঞানিক ভাবে সেই কৌশলগুলা গ্রহণ করার ক্ষেত্রে, কস্ট এফেক্টিভ করার ক্ষেত্রে এই জ্ঞানটা আমাদের কাজে দিবে। বাস, তাহলে এখন সামারিটা করে ফেলি যে সয়েল, এনভায়রনমেন্টাল সয়েল হইল গিয়া নতুন আলোচনা সয়েল কেমিস্ট্রির ক্ষেত্রে। আগে ছিল প্যাডিজেনেসিস আলোচনা, যেখানে শুধু মৃত্তিকা আলোচনা করাই হইতো যে এই মৃত্তিকাটা একটা গাছের বেড়ে ওঠা, ফল দেওয়ার ক্ষেত্রে, গ্রোথের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে। সেইখান থেকে সরে আসতেছে, সরে এসে বা আরেকটা শাখা তৈরি করতেছে। সেই শাখাটা হলো পরিবেশগত মৃত্তিকার রসায়ন, যেখানে আমরা দেখতেছি যে মৃত্তিকার মধ্যে কি কি ধরনের দূষক যুক্ত হচ্ছে আর সেই দূষক যুক্ত হওয়ার প্রক্রিয়াটা কি, যাতে করে আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে মৃত্তিকাটা কি ধরনের
ক্ষতির সম্মুখীন হবে। এই তাহলে আমরা এই জায়গাতে যতটুকু দেওয়ার দিয়ে ফেললাম। তাহলে এখন দেখো সয়েল কেমিস্ট্রি ইজ ব্রাঞ্চ অফ সয়েল সায়েন্স। তাহলে এখন আসি, এই যে আজকের যে আমরা রসায়ন পড়তেছি, মৃত্তিকার রসায়ন, এটা মূলত হলো মৃত্তিকা বিজ্ঞানের একটা অংশ, যেটা ডিল করে কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল রিঅ্যাকশন অফ সয়েলস। মৃত্তিকার তিনটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। একটা হলো যে তার মধ্যে কি কি উপাদান আছে রাসায়নিক, এই যে কেমিক্যাল কম্পোজিশন। 2 নম্বর হলো তার বৈশিষ্ট্যটা কি, কেমিক্যাল প্রপার্টিজ। এবং 3 নম্বর হলো এই মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়া করার ধরনটা কি, কেমিক্যাল রিঅ্যাকশনস। ঠিক আছে, বুঝে আসছে? আচ্ছা, তাহলে আসে এবার সয়েলস। আমরা এখন আবার একটু গোড়ার আলোচনা চলে যাই। তাহলে মৃত্তিকা সম্বন্ধে আমরা যেটুকু জানি সেটা কি, যে মৃত্তিকা হলো একটা একটা মিশ্র পদার্থ। কিরকম মিশ্র পদার্থ, যে এইটার মধ্যে বায়ু আছে, এয়ার, এটার মধ্যে ওয়াটার আছে, পানি আছে, এটার মধ্যে অজৈব উপাদান আছে, এটার মধ্যে জৈব উপাদান আছে। মানে হলো এয়ার, ওয়াটার, ইনঅর্গানিক এবং অর্গানিক সলিডস। আর আছে মাইক্রো অর্গানিজমস, এটা বলা হলো অণুজীব। উদ্ভিদ জাতীয় অণুজীবও আছে, প্রাণী জাতীয় অণুজীবও আছে। যেমন আমরা বলি ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো হলো অণুজীব। ব্যাকটেরিয়া, ভাইরাস, মস টস, এগুলো হলো সব অণুজীব। এই অণুজীবের আবার ভাগ আছে, উদ্ভিদ এবং প্রাণী। তাহলে বলতেছে সব ধরনের এই যে একটা সব উপাদান গুলা নিয়ে, বায়ু, পানি, জৈব অজৈব উপাদান, তারপর হলো গিয়া অণুজীব, এই সব কিছু মিলে একটা মিশ্র পদার্থকে বলা হচ্ছে মৃত্তিকা। তাহলে এখন আসো, এই মৃত্তিকা সয়েল রিঅ্যাকশন, নো টু সয়েলস আর এক্স্যাক্টলি অ্যালাইক। সারা পৃথিবীর কোন দুইটা জায়গার মৃত্তিকা একেবারে হুবহু একরকম না। মানুষের চেহারার মতো, আমাদের বাঙালির চেহারা দেখলে সবাই দেখা যায় আলাদা আলাদা, কিন্তু তুমি ধরো চায়না বা জাপানের লোকের দিকে তাকাইলে মনে হয় সব মনে চেহারা এক। আসলে তো চেহারা যদি সব একই হইতো, তাহলে তারা একজন একজনের চিনে কিভাবে? আমাদের চোখে মনে হয় যে ওরা সব একই রকম দেখতে, কিন্তু ওদের মধ্যে কিন্তু ওরা ঠিকই বুঝতে পারে এর নাম হইলো গিয়া রহিম, এর নাম হইলো গিয়া করিম। বুঝে আসছে কথাটা কি? এরকম মৃত্তিকা দেখতে আমাদের কাছে মানে সব তো মাটি, আসলে সব মাটি। মাটির মধ্যে ভিতরের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য প্রত্যেকটা জায়গাতে ভিন্ন। সেই কারণে সয়েল রিঅ্যাকশনস এন্ড প্রসেসেস occur over a wide range of spatial and temporal scales। যার কারণে বলতেছে যে মৃত্তিকার বিক্রিয়া আর প্রক্রিয়া এই দুইটাই স্থানিক। স্পেশাল মানে কি, স্থানিক। আর টেম্পোরাল মানে কি, সময়। এই স্থান ও সময়ের স্কেল ভেদে ভিন্ন ভিন্ন হয়। বুঝে আসছে কথাটা কি? যে আজকের থেকে 100 বছর আগে ফরিদপুরের মাটি আর আজকের থেকে 100 বছর পরে ফরিদপুরের মাটি, এটা হলো টেম্পোরাল স্কেল। আবার আজকের ফরিদপুরের সদরপুরের মাটি আর আরেকটা কি তোমাদের নদীর পাশে জায়গার নাম কি, আমরা যেটা বলি যে পিয়াজখালীর মাটি, দুইটা কি একরকম? আবার দেখবো মাটির মধ্যে কোনো জায়গাতে পেঁয়াজ ভালো হচ্ছে, কোনো জায়গাতে পাট ভালো হচ্ছে, কারণ দুইটার খাদ্য ভিন্ন এবং যেখানে পরিবেশ। তার মানে হলো কি, স্থান, এই যে স্পেশাল, পরিসর এবং সময়, পারিসরিক এবং সময়, এই দুই ভাবেই স্কেলের ব্যাপক পরিবর্তন হয় মৃত্তিকার বৈশিষ্ট্যের ক্ষেত্রে। সয়েল কেমিস্ট্রি ইজ কনসার্নড উইথ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন প্রসেস ইনভলভিং দিস ফেজেস। তাহলে আমরা এই যে সয়েল কেমিস্ট্রি বা মৃত্তিকার যে আমরা রসায়ন পড়ব, এই মৃত্তিকার রসায়ন পড়ার সময় আমাকে অবশ্যই মৃত্তিকার স্থানিক বা পারিসরিক বৈশিষ্ট্য এবং মৃত্তিকার সময় ভিত্তিক যে পরিবর্তন, এটাকেও ফলো করতে হবে। এটাকে ফলো না করলে কোন একটা মাটি কেন এরকম হইলো এটা আমি বুঝতে পারবো না। বুঝে আসছে কাহিনী? তাহলে দেখো, chemical reaction between the soil solids and the soil solution influence both plant growth and water quality। এখন আসি, আমার এত তৎপরতার কারণ হইল যে কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়া মৃত্তিকার এই উদ্ভিদের গ্রোথ, প্লান্ট গ্রোথ, আর পানির বৈশিষ্ট্য, ওয়াটার কোয়ালিটি, এই দুইটার উপরই ব্যাপক প্রভাব বিস্তার করে। মৃত্তিকার যে সলিড উপাদানগুলো আছে সেগুলা, আর মৃত্তিকার যে দ্রবীভূত উপাদানগুলো আছে সেগুলা। এখন তুমি খেয়াল করে দেখো,
তোমাদের এলাকার একটা জায়গায় তুমি একটা জায়গায় টিউবওয়েল খুলতে যাবা, দেখা গেল যে টিউবওয়েলের মধ্যে আয়রন বেশি চলে আসছে, পানি ঘোলা হয়ে যাচ্ছে, আবার আরেকটা জায়গার পানি একেবারে টলটলা। তাহলে এই দুইটার মধ্যে কারণটা কি হলো? কারণ হইলো মৃত্তিকার মধ্যে দ্রবীভূত উপাদানের পার্থক্য আছে। মৃত্তিকার যেই জায়গা থেকে এই পানিটা সংগ্রহ করতেছে সেই জায়গার উপাদানের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা এখন চলে আসি যে সয়েল কেমিক্যাল প্রপার্টিজ আর ইনহেরিটেড। আমরা যে বলতেছি যে মৃত্তিকার এই যে বৈশিষ্ট্যটা, এই মৃত্তিকার বৈশিষ্ট্যটা আসলে মৃত্তিকার একদিনে তৈরি হয় না, এটা জন্মগত। ইনহেরিটেড মানে কি? জন্মগত। জন্মের সময়ে সেইগুলা এগুলা লাভ করে, ঠিক আছে? জন্মের সময় লাভ করে। তোমরা যখন কথা বলবা নিজেদের সাইডের মিউট করে নিবা, তাইলে আর তোমাদের কথা আমাদের এখানে আসবে না। আবার বলছি যে কেমিক্যাল প্রপার্টিজ বা মৃত্তিকার রাসায়নিক গুণাবলী, এইটা আসলে তার জন্মগত বৈশিষ্ট্য, ইনহেরিটেড ফ্রম বৈশিষ্ট্য, ঠিক আছে? মানে জন্মগত। ইনহেরিটেড মানে কি? ইনহেরিটেড মানে হলো বংশগত ভাবে, অর্থাৎ সে জন্মের সময় যার কাছ থেকে জন্ম লাভ করছে তার ভিতর থেকে কেমিক্যাল প্রপার্টিজ গুলা বা বৈশিষ্ট্যগুলা মৃত্তিকার মধ্যে চলে আসে। তাহলে এটা চলে আসার জন্য কি কি লাগবে? এই যে এখানে লিখে দিছে দেখো, দা প্রসেস অফ সয়েল ফরমেশন, মৃত্তিকার গঠন, ডিউরিং ওয়েদারিং, কিভাবে মৃত্তিকার তৈরি হওয়ার সময় এই যে বিচূর্ণী ভবনের প্রক্রিয়াটা কি ছিল, এবং ট্রান্সপোর্ট অফ দ্য প্যারেন্ট ম্যাটেরিয়ালস, এবং কিভাবে এটাকে বহন করে আনা হয়েছে, বাতাস দিয়ে বহন করে আনা হয়েছে নাকি পানি দিয়ে ভাসাইতে ভাসাইতে নিয়ে আসা হয়েছে, এইটার উপরও, কিংবা নাকি হিমালয়ের নাকি হিমবাহের ঘর্ষণে ঘর্ষণে ধাক্কা ধাক্কা চলে আসছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাও নির্ভর করে, মানে এই প্রক্রিয়াটা প্রভাব ফেলে কেমিক্যাল প্রসেসের উপরে। তাহলে আবার আমি চলে আসি যে আমাদের যে সিলেবাস ছিল আজকের, সেই সিলেবাসের মধ্যে বলা ছিল যে কেমিক্যাল এন্ড মিনারোলজিক্যাল প্রপার্টিজ অফ সয়েলস, ওয়েদারিং এন্ড মিনারোলজিক্যাল কম্পোজিশন। দেখো এখানে বলতেছে যে বিচূর্ণী ভবনগত বা আবহবিকার এবং খনিজগত কম্পোজিশন বৈশিষ্ট্যটা। তাহলে এই কথাটা বলার পিছনে কারণটা হলো এই যে দেখো আমরা বললাম যে কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক বৈশিষ্ট্য মৃত্তিকা পাচ্ছে তার জন্মগত ভাবে, জন্মগত প্রক্রিয়ার উপরে। জন্মগত কি কি প্রক্রিয়ার উপরে? যে কিভাবে মৃত্তিকাটা ফরমেশন হইলো বা গঠন হইলো, কিভাবে মৃত্তিকাটা তৈরি হওয়ার সময় কি প্রক্রিয়ার বিচূর্ণী ভবন সেখানে সক্রিয় ছিল, এটা কি ফিজিক্যাল বিচূর্ণী ভবনে তৈরি হয়েছে নাকি রাসায়নিক বিচূর্ণী ভবনে তৈরি হয়েছে নাকি জৈবিক বিচূর্ণী ভবনে তৈরি হয়েছে। আর ৩ নম্বর হলো এই উপাদানগুলা, মৃত্তিকার উপাদানগুলা কোন শক্তি দ্বারা প্রভাবিত হয়েছে, বায়ু দ্বারা না পানি দ্বারা নাকি তোমার অন্য কোনো প্রক্রিয়াতে। তাহলে thus the chemical nature of the rocks and minerals and the intensity of the weathering process are fundamental in determining the chemical properties of soils. সেই জন্য বলতেছে যে মৃত্তিকার বৈশিষ্ট্য যদি আমি বুঝতে চাই বা নির্ধারণ করতে যাই, তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে তার ওয়েদারিং প্রসেসটা কি ছিল, বিচূর্ণী ভবনের প্রক্রিয়াটা কি ছিল, এবং ফান্ডামেন্টালস কেমিক্যাল প্রপার্টিস, এবং তার খনিজগুলা কি ছিল, জন্মগত খনিজ, রকস এন্ড মিনারেলস, কোন নেচারের, কোন প্রকৃতির শিলা খনিজ থেকে এবং কোন ধরনের বিচূর্ণী ভবন প্রক্রিয়ায় এই মৃত্তিকাটা তৈরি হলো, এই তিনটার উপরে নির্ভর করে আমরা বুঝতে পারবো মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্যটা কি। আচ্ছা, তাহলে এখন তোমার কাছে মনে হইতে পারে যে ওয়েদারিংটাকে কেন এই জায়গাতে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখো, এই যে পরের প্যারাতে বলতেছে weathering of rocks and minerals containing high proportion of silicate such as quartz and feldspar gives rise to soils that are acidic and deficient in plant nutrients. আচ্ছা, এখন তাহলে কি বললো দেখো, বলতেছে যে weathering of rocks and minerals containing high proportion of silicate, যখন বিচূর্ণী ভবন প্রক্রিয়াটা সংগঠিত হয় কোন উচ্চ সিলিকেট জাতীয় শিলা বা খনিজের উপরে। খেয়াল করো, বিচূর্ণী ভবন হচ্ছে শিলা বা খনিজকে ভাঙবে, ভাঙা মৃত্তিকার গুঁড়া তৈরি করবে। তাহলে এই গুঁড়াটা যখন তৈরি করতেছে যেই শিলা, এই যে রক, এবং যেই মিনারেল,
এবং সেই মিনারেলের বৈশিষ্ট্য যদি হয় সিলিকেট টাইপের, SiO2 সিলিকেট টাইপের, যদি সিলিকনের আধিক্য আছে যেখানে, যেমন কোয়ার্টজ আছে, ফেলসপার আছে, এই দুইটা খনিজ, কোয়ার্টজ এবং ফেলসপার কি খনিজ, এই খনিজ গুলাকে আমরা বলতেছি সিলিকেট। তাহলে এই সিলিকেট যুক্ত খনিজ বা শিলাকে যখন ভেঙে ওয়েদারিং তৈরি হচ্ছে, ওটাকে ভাঙার জন্য তার থেকে যেই মৃত্তিকাটা তৈরি হবে, সয়েল যেই মৃত্তিকাটা তৈরি হবে, সেই মৃত্তিকাটার বৈশিষ্ট্য হবে অম্লীয় বা অ্যাসিডিক। অম্লীয় বা অ্যাসিডিক আমরা বলি না যে ক্ষারীয় মৃত্তিকা, অম্লীয় মৃত্তিকা, বা এটা যে পিএইচ মান বের করে বলি যে এটা হলো ক্ষারীয়, এটা হলো অম্লীয়, সেই অ্যাসিডিক বৈশিষ্ট্যটা সে লাভ করবে। এবং আমরা তখন দেখব যে এই মৃত্তিকাটা উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে এটা হলো গিয়া দুর্বল, ডেফিসিয়েন্ট, ঘাটতি থাকবে তার। মানে অ্যাসিডিক মৃত্তিকা ফসলের জন্য, গাছের বৃদ্ধির জন্য খুব বেশি ভালো না। তাহলে এখন এই যে গাছের মৃত্তিকার জন্য এটা ভালো না, এটার কারণটা কি হলো? কারণটা হলো সে যেখানে ওয়েদারিং হয়েছে সেই শিলা এবং খনিজটা ছিল সিলিকেট টাইপের। আচ্ছা, পক্ষান্তরে আমরা যদি আবার নিচের দিকে আসি, দেখো এখানে লিখতেছে whereas those high in magnesium and iron such as olivines, pyroxenes, amphiboles give rise to soils that are basic and richer in plant nutrients। কিন্তু এই বিচূর্ণী ভবনটাই যদি এমন শিলার উপর হয় যেই শিলা এবং খনিজ হাই ইন ম্যাগনেসিয়াম, যেই শিলা এবং খনিজের মধ্যে ম্যাগনেসিয়াম এবং আয়রন লৌহ জাতীয় উপাদান আর ম্যাগনেসিয়াম জাতীয় উপাদান বেশি, যেমন আমরা বলতেছি অলিভিনস, পাইরক্সিন, অ্যাম্ফিবোলস, এই ধরনের খনিজ সমৃদ্ধ জিনিস, অলিভিনস, পাইরক্সিন, অ্যাম্ফিবোলস, এইসব জায়গার খনিজ সমৃদ্ধ অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং আয়রন সমৃদ্ধ শিলার উপরে যখন ওয়েদারিং হবে, তার থেকে যেই মাটিটা তৈরি হবে সেই মাটিটা হলো ক্ষারীয়, এই যে বেসিক, সেই মাটিটা হলো ক্ষারীয়, এবং এই মাটিটা হলো অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। প্লান্টস নিউট্রিয়েন্টস, উদ্ভিদের জন্য পুষ্টি অনেক বেশি থাকবে, রিচার থাকবে। গেল? তাহলে বিষয়টা এখন বুঝে আসছে? তাহলে এখন দেখো যে লাইমস্টোন, আবার দেখা গেল যে যেখান থেকে ওয়েদারিং হচ্ছে সেই জায়গাটা চুনা পাথর আর ক্যালসিয়াম সমৃদ্ধ। তাহলে চুনা পাথর আর ক্যালসিয়াম সমৃদ্ধ হলে কি হবে? বলতেছে যে চুনা পাথর আর ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম রিচ কার্বনেটস দ্যাট আর রিলেটিভলি ইজিলি ওয়েদার্ড, এদের বৈশিষ্ট্য হলো এরা খুব দ্রুত আবহাওয়া বিচূর্ণী ভবনে অংশগ্রহণ করে, এবং দেয়ার প্রেজেন্স ইন সয়েল সিগনিফিকেন্টলি এফেক্ট দ্য সয়েলস কেমিক্যাল প্রপার্টিজ। আর এটা কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে এই যে চুন, ক্যালসিয়াম, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন লাইমস্টোন কন্টেইনিং প্যারেন্টস ম্যাটেরিয়ালস গিভস রাইজ টু বেসিক সয়েলস, যেসব জায়গায় চুনা পাথর পাওয়া যাবে বা চুনা পাথর থেকে ক্ষয় যুক্ত উপাদান যে মৃত্তিকাতে যুক্ত হবে, সেই মৃত্তিকাটাও ক্ষারীয় টাইপের, বেসিক সয়েলস, ক্ষারীয় টাইপের সয়েল। কারণ বিকজ অফ দেয়ার অ্যাবান্ডেন্স অফ বেসিক ক্যাশনস, কারণ এইখানে ক্যাশনসটা অনেক, ক্ষারীয় ক্যাশনসটা বেশি থাকে। এখন আসো আমি একটা নতুন টার্মের মধ্যে আবার ঢুকলাম, এটার নাম হলো কি? ক্যাশন। এটা খেয়াল করো, ক্যাশন, CATIONS। বুঝে আসছে? তার আগে তোমাদেরকে একটা সতর্কবাণী দিয়ে রাখি, আমার কাছে আর আছে 8 মিনিট সময়। আমি এই 8 মিনিট সময়ের মধ্যে ক্যাশনস কি, পিএইচ, কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে অল্প একটু আরেকটু আলোচনা করলে পরেই আমার সময় শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসটা সেটা কালকেও দিতে পারি, পরশুদিনও দিতে পারি। পরবর্তী ক্লাসে কেমিক্যাল প্রপার্টিজের পুরা চ্যাপ্টারটাই আমি শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু এই বেসিক জিনিসগুলো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। তাহলে এখন আমি চলে যাচ্ছি ক্যাশনসটা কি সেইটাতে একটু যাই। এই যে ক্যাশনসটাকে যখন কোনো মৃত্তিকা বিজ্ঞানীর কাছে যাবা বা কোনো বইতে পড়বা, তখন তারা লিখবে সিইসি। সিইসি মানে হলো ক্যাশন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, ক্যাশন লেনদেনের ক্ষমতা।
এখন ক্যাশনটা কি? এই বেটা ক্যাশনসটা কি? ক্যাশনসটা হলো, হ্যাঁ এই যে দেখো ক্যাশনসটা কি দেখো, যে সয়েল নিউট্রিয়েন্টস, সয়েল নিউট্রিয়েন্টস মানে কি মৃত্তিকার পুষ্টি, মৃত্তিকার পুষ্টি এক্সিস্ট অ্যাজ পজিটিভলি চার্জড অর নেগেটিভলি চার্জড আয়নস হোয়েন ডিজলভড। খেয়াল করো, আমরা গাছের মধ্যে বলি যে গাছের গোড়া শুকায় গেছে, তাহলে একটু পানি দাও, পানি না দিলে কি গাছ বাঁচে? শুকায় খড়খড়া হয়ে গেলে বাঁচবে না, কারণ গাছ কোনো খাবার নিতে পারবে না। গাছ খাবার নেয় কিভাবে? লিকুইড আকারে নেয়। তাহলে লিকুইড আকারে নেওয়ার সময় মাটিতে দ্রবীভূত অবস্থায় যে উপাদানগুলো থাকে সেগুলাকে তারা গ্রহণ করে। এখন দেখো এখানে একটা কথা বলতেছে, সয়েল নিউট্রিয়েন্ট মৃত্তিকার পুষ্টিগুলা মাটির মধ্যে যখন ডিজলভ অবস্থায় থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে, তখন তারা দুইটা ফরম্যাটে থাকে। একটা হইলো যে হয় তারা ঋণাত্মক চার্জ থাকে, মানে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বুঝি না, বৈদ্যুতিক চার্জ আর কি, ধনাত্মক ঋণাত্মক। আমরা জানি যে কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা জানি যে আমরা প্রোটন ইলেকট্রনের কথা শুনছি, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, প্রোটন হলো ধনাত্মক বিদ্যুৎ সম্পন্ন, এইরকম বিষয়গুলাই। তাহলে দেখো যে যখন পানিতে দ্রবীভূত অবস্থা থাকে পুষ্টি, সেই পুষ্টি হয় থাকবে সে পজিটিভ চার্জ ধনাত্মক চার্জ যুক্ত, না হয় থাকবে সে নেগেটিভ চার্জ যুক্ত বা ঋণাত্মক চার্জ। তারপরে বলতেছে দ্য পজিটিভলি চার্জড আয়নস আর নোন অ্যাজ ক্যাশনস। তাহলে ক্যাশনস কাকে বলে? ক্যাশনস বলে পানির মধ্যে দ্রবীভূত পজিটিভ চার্জ। আর নেগেটিভলি চার্জড আয়নস আর নোন অ্যাজ অ্যানিয়নস। ঋণাত্মকভাবে চার্জ যারা আছে তাদেরকে কি বলে? অ্যানিয়নস, ANIONS। দেখতে পাচ্ছ তো? তাহলে ক্যাশনস আর অ্যানিয়নস দুইটা বিষয় হয়ে গেল, পজিটিভ আর নেগেটিভ চার্জ। আচ্ছা, এখানে আয়ন একটা শব্দ ব্যবহার করেছে, যারা তোমরা কেমিস্ট্রি পড়ে আসো না ইন্টারমিডিয়েটে তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি আয়নটা কি। আয়ন হলো গিয়া, আচ্ছা তার আগে বলো, পদার্থ ভাঙলে কি পাওয়া যাবে? অণু পাওয়া যাবে। অণু ভাঙলে কি পাওয়া যাবে? পরমাণু পাওয়া যাবে। পরমাণু ভাঙলে কি পাওয়া যাবে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই ধরনের কণিকাগুলা পাওয়া যাবে। এদেরকে ভাঙলে কি পাওয়া যাবে? এদেরকে ভাঙলে বলে গিয়া আরো, এটা বলা হয় এটাকে বলা হয়, ভুলে গেছি টার্মটা, ক দিয়া নামটা, যাই হোক আরো ক্ষুদ্র কণা পাওয়া যাবে। এখন আসো, পরমাণু সাধারণত থাকে নিউট্রাল থাকে, মানে চার্জ বিহীন থাকে। যদি পরমাণু চার্জ হয়ে যায় তখন তাকে বলা হয় আয়ন। আয়ন মানে কি? আয়ন মানে হলো চার্জিত পরমাণু, চার্জিত পরমাণু। এখন আসো, এই আয়নটা যদি পজিটিভলি হয় তখন আমরা তাকে বলতেছি মৃত্তিকাকে, তখন বলতেছি ক্যাশন, উপাদানগুলো বলতেছি ক্যাশন। আর যদি নেগেটিভলি চার্জ হয় তখন তাকে বলতেছি অ্যানিয়নস। এখন একটু খেয়াল করে, আমার কাছে আর 4 মিনিট সময় আছে, এখন একটু খেয়াল করো, এই যে পুষ্টিগুলা নিউট্রিয়েন্টস মানে এগুলো পুষ্টিগুলা যারা ক্যাশন আকারে আছে, ওই যে পজিটিভ চার্জ আকারে আছে, তারা হইল গিয়া ক্যালসিয়াম, এই যে লিখছি Ca2 প্লাস, এই যে প্লাস দিছে কেন? পজিটিভ মানে ধনাত্মক চার্জ। ম্যাগনেসিয়াম এই যে পজিটিভ, তারপরে অ্যামোনিয়াম এই যে NH4 প্লাস, পটাশিয়াম K প্লাস, হাইড্রোজেন H প্লাস, সোডিয়াম প্লাস Na প্লাস, অ্যালুমিনিয়াম Al3 প্লাস, আয়রন Fe2 প্লাস, ম্যাঙ্গানিজ Mn2, জিঙ্ক Zn2, আর হলো কপার। এরা হলো কি সব পজিটিভলি চার্জ অবস্থা আছে, অর্থাৎ এরা হলো ক্যাশন। আর যারা নেগেটিভ আছে, এই যে সব নেগেটিভ, দেখো ক্লোরিন মাইনাস, তারপরে বলতেছে ফসফেট পিএইচ H2PO4 মাইনাস, তারপরে বলতেছে মলিবডে এই যে মাইনাস, তারপরে বোরেট মাইনাস, নাইট্রেট NO3 মাইনাস। এরা হলো কি আমাদের কি নাম বলছে? এদের নাম কি বলছে? এদের নাম বলছে অ্যানিয়নস। তাহলে এখন আসো CEC, এই যে CEC আমি বলছিলাম একটু আগে, এই যে সয়েল কেমিক্যাল প্রপার্টিজ, মৃত্তিকার একটা রাসায়নিক বৈশিষ্ট্য, ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য সয়েল টু হোল্ড অর স্টোর ক্যাশনস। এই CEC দ্বারা বোঝায় যে এই মাটিটা কতটুকু ক্যাশনকে ধরে রাখতে পারবে। ক্যাশনটা কি বলছিলাম? ক্যাশন বলছিলাম বৈশিষ্ট্য, পুষ্টি, ধনাত্মক পুষ্টি, যেটা উদ্ভিদের জন্য খুব দরকারি।
তাহলে এটা কতটা ধরে রাখতে পারবে সেটা সেটা সূচক কি, সেটা সূচক হলো সিইসি, সেটা সূচক হলো সিইসি। অর্থাৎ তোমার শরীরে, কারো শরীরে ডায়াবেটিস আছে কিনা এটা এটা পরিমাপ করতে গিয়ে কি দেখবে, দেখবে যে ইনসুলিন সুগারের পরিমাণটা কি, এইটা হলো সুগার। এই সুগারের পরিমাণ দেখে বলতে পারে যে এখানে ক্যাশনস কেমন পরিমাণে আছে, অর্থাৎ তার পুষ্টি কেমন আছে। It is the ability of the soil to hold or store cations, কতটুকু ধরে রাখতে পারে, কতটুকু সংরক্ষণ করতে পারে, যাতে চুয়াইয়া মাটির নিচের দিকে চলে না যায়। মাটির নিচের দিকে চলে গেলে কিন্তু আর উদ্ভিদ ধরতে পারবে না। এই তাহলে আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে, আর 1 মিনিট সময় আছে। আজকে যারা ক্লাস করলা, এই যে দেখো এখানে একটু দেখাইছি, আজকে যারা ক্লাস করলা, যে পজিটিভ নেগেটিভ দিয়ে দেখাইছি, আজকে যারা ক্লাস করলা তাদের সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আর এর মধ্যে দিয়ে বইটা একটু দেখবা, বইটার মধ্যে আজে বাজে কথা দিয়ে প্রথম দিকে খুব ভরে রাখছে, যেটা আসলে ওইটার প্রাকৃতিক বৈশিষ্ট্য দিয়েই ভরায় রাখছে। আমরা পরবর্তী ক্লাসে একেবারে বই ধরে দ্রুত পেজগুলোর সাথে একটু পরিচয় করায় দিব, ঠিক আছে? এই যে সেলিনা খাতুন এবং জহিরুল ইসলামের বইটাও তোমরা একটু ফাঁকে দিয়ে দেখে নিবা। তাহলে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। আর এই যে সিনটা দেখতেছো, এই সিনটা হলো আমার তোলা বান্দরবনের পাহাড়ের উপর থেকে, এই যে পাহাড়ের উপরে মেঘ, মেঘের ছবি। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফিজ।